আপনাদের মেয়ে আমাদের পছন্দ হয়েছে, বুঝলেন নবীন বাবু? তাহলে এবার দেনা পাওনার ব্যাপারটা মিটে যাক। ফাইনাল কথাটা হয়ে গেলেই ল্যাটা চুকে যাবে। দেখুন, এই 2 বছর হলো আমি রিটায়ার করেছি। আর আমি তো একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম, তাই ওসব পেনশন টেনশন কিছু নেই। আমাদের পরিবারে একমাত্র রোজগারে আমার এই ছেলে। ও বড় একটা কিছু করে না, একটা রেস্টুরেন্টে ক্যাশিয়ারের কাজ করে। তাই আমাদের পক্ষে কিছু দেওয়া... না না, আপনি সেরকম চিন্তা করবেন না। দেখুন, আমাদের সেই রকম চাহিদা কিছুই নেই। আমি কখনোই বলবো না যে এটা দিন সেটা দিন, অমুকটা কিন্তু দিতেই হবে। এই গয়নাগাটি, খাট বিছনা, আসবাব আপনারা পারলে দেবেন, না পারলেও কোনো ক্ষতি নেই। তবে 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 কি কাকাবাবু? তবে ওই 50,000 নগদ টাকাটা কিন্তু চাই। 50,000? হ্যাঁ, এটা ওই বিয়ের খরচা বলতে পারেন। দেখুন, আমিও তো রিটায়ার্ড পারসন, পেনশন টেনশন কিচ্ছু নেই, আর আমার ছেলেটাও তেমন কিছু রোজগার করে না। ঠিক আছে অশোক বাবু, আমি দেখব। আর একটু ডাল দে। বাবা, তুমি হঠাৎ 50,000 টাকা দিতে রাজি হয়ে গেলে কেন? এই ছাড়া আর কোনো উপায় ছিল না। কেন উপায় ছিল না? কেন? দেখ, এত ভালো পাত্র আমি হাতছাড়া করতে চাইছিলাম না রে। ভালো পাত্র না চাই, চাকরি তো করে ওই মোটা মারোয়ারি গদিতে। কত ভালো মাইনে পায় সে আমার ভালো করেই জানা আছে। ব্যাস, অমনি শুরু হয়ে গেল তোর খুব ধরা। খুদ ধরছি না বাবা, যেটা সত্যি সেটাই বললাম। আসলে কি জানিস, ছেলে যেমনই হোক, পরিবারটা তো ছোট। ওর ননদ নেই, শাশুড়ি নেই, ভাসুর নেই, দেওর নেই, তাছাড়া ওদের নিজস্ব বাড়ি। আর তাছাড়া গয়নাগাটি, আসবাবপত্র এগুলো নিয়েও তো কোনো চাপ দিচ্ছে না রে দাদা। শুধুমাত্র 50,000 টাকাই চেয়েছে। মাত্র 50,000 টাকা? টাকাটা জোগাড় করে এনে দে না। একটা টাকাও তো ইনকাম করিস নি কোনোদিনও। যদি জোগাড় করে এনে দিতে পারিস তবেই কথা বলবি, নইলে না। যা। তুই ওইভাবে বলছিস কেন সোনালীকে? ও তো ভুল কিছু বলেনি। ও ভুল কিছু বলেছে বল? আজকালকার দিনে 2 লাখ 2.5 লাখের নিচে কেউ কথাই বলে না। এরা তো তবু 50,000 চেয়েছে। হ্যাঁ, তোমার এই মাত্র 50,000 টাকা, আর ওটা জোগাড় করতেই না আমাদের হাওয়া টাইট হয়ে যাচ্ছে। আর এই সোনালি, ও তো 1 টাকা কন্ট্রিবিউট করবে না, পুরো টাকাটা আমার পকেট থেকেই যাবে। আর তুমি তো পেনশনই পাও না। আমি কোথা থেকে টাকা দেবো রে দাদা? আমি কি রোজগার করি? বারবার এক কথা কেন বলছিস? করিস না কেন বল? করিস না কেন? আজকাল মেয়েদের ডিভোর্স হলে কেউ কিছু না কিছু তো করতে চায়, আর তুই এই 2 বছর ধরে দেখছি বাবা দাদার ঘাড় ভর্তি গিলছিস। হ্যাঁ সোনালি, তোকে যত ঝামেলা কি শুধু এই খাবার সময়? ছেলেটাকে একটু শান্তিতে খেতেও দিস না? আজকে একটা হেস্তনেস্ত করে ছাড়বো। দেখ সোনালি, তোকে আমি এর আগেও বলেছি আর এখনো বলছি, এই সংসারে থাকতে গেলে কন্ট্রিবিউট করতে হবে। যদি পারিস ভালো, আর না পারিস নিজের মতো একটা ব্যবস্থা করে নে। মাত্র 50,000 টাকা, টাকাটা জোগাড় করে এনে দে না। একটা টাকাও তো ইনকাম করিস নি কোনোদিনও। যদি জোগাড় করে এনে দিতে পারিস তবেই কথা বলবি, নইলে না। যা। দিদি। কি রে? আমার না এই বিয়েটা করার একদম ইচ্ছে নেই। সে কি? কেন? আমার এই বিয়ের জন্য তো দাদা তোকে আজ এত কথা শোনালো, খাওয়ার খোঁটা দিল, যা কিনা শত্রুকে পর্যন্ত দিতে নেই।
2 বছর আগে যখন আমার ডিভোর্স হয়েছিল, তখন কি দাদা আমাকে কম কথা শুনিয়েছিল? আর যদি বলিস খোটার কথা, এই 2 বছরে এমন একটা দিন যায়নি যেদিন দাদা আমাকে খোটা না দিয়ে কথা বলেছে। খামোখা তুই তোর বিয়েটাকে এর মধ্যে টানছিস কেন রে? দিদি, হুম, আসলে তোর জন্য আমার খুব খারাপ লাগছে রে। শোন, হাতি যখন কাদায় পড়ে ছুঁচো তখন তার মুখে লাথি মারে, বুঝলি? আমার হয়েছে এখন সেই অবস্থা। তবে তোরা কোনো চিন্তা করিস না, আমি একটা না একটা ব্যবস্থা ঠিক করে নেব। কি ব্যবস্থা করবি তুই? অনেক রাত হয়েছে, বা শুয়ে পড়। হ্যাঁ, আজ সন্ধে হওয়ার আগেই তুই চলে এলি? শরীরটা খুব খারাপ লাগছিল বাবা, তাই ম্যানেজার বাবুকে বলে তাড়াতাড়ি চলে এলাম। তা তোর আবার মাইনে কেটে নেবে না তো? ও কাটলে কাটবে, আমি আর পারছি না, আমি অত চাপ নিতে পারছি না বাবা। দেখ, রূপালির জন্য আমাদের তো টাকার দরকার। তোমার এই সোনালি আর রূপালি, আমি আর পারছি না বাবা। টাকা নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না রে দাদা। বাবা, ওকে এখান থেকে যেতে বলো। দাদা, তুই ভাবছিলিস না যে রূপালীর বিয়ের 50,000 টাকাটা কোথা থেকে জোগাড় করবি? বাবা, তুমি ভাবছিলে না যে তোমার পেনশন নেই বলে টাকাটা কোথা থেকে দেবে? এই নাও তোমাদের 50,000 টাকা ক্যাশ, গুনে নাও। দাদা, গুনে নে। আরে সোনালি, তুই এত টাকা কোথায় পেলি? সেটা জেনে তোমাদের লাভ। আশ্চর্য, তুই কোনো রোজগার করিস না, এদিকে খোরপোশও পাস না, হঠাৎ করে এতগুলো টাকা আমাদের হাতে তুলে দিচ্ছিস। জানতে চাইবো না যে কোত্থেকে পেলি? যেখান থেকেই পাই, টাকাটা জোগাড় করা নিয়ে তো দরকার। হ্যাঁ মা, তুই কোনো অসৎ উপায় টাকাটা জোগাড় করিসনি তো? আমার ওই একই প্রশ্ন বাবা, শোনে সত্যি করে বল, তুই কোনো খারাপ উদ্দেশ্য এই টাকাটা? দাদা, সবসময় তো নেগেটিভ ভাবিস কেন রে? আর বাবা, তোমাকে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি এমন কোনো কাজ করি না যাতে সমাজের কাছে তোমাদেরকে লজ্জিত হতে হবে। টাকাটা দরকার ছিল তাই জোগাড় হয়ে গেছে, ব্যাস। এবার রূপালীর বিয়েটা ধুমধাম করে আয়োজন করো। আর দাদা, তুই এবার একটু রেস্ট নে তো। হ্যালো, চন্দননগর থানা। হোয়াট? খুন? কোথায়? ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। এনাদের পরিচয়? বাবা আর ছেলে স্যার। নাম? বাবার নাম রমেন কর্মকার আর ছেলের নাম রাজীব। কি করতো? বাবা রিটায়ার্ড পার্সন আর ছেলে এখানকার রেস্টুরেন্টের ক্যাশিয়ার ছিল। পরিবারের কে কে আছে? স্যার, যতদূর খবর পেয়েছি ওনার স্ত্রী বছর 10 আগে গত হয়েছেন। 2 মেয়ে, সোনালি আর রূপালী। বড় মেয়ে ডিভোর্সি আর ছোট মেয়ে সদ্য গ্র্যাজুয়েশন পাশ করেছে। তারা কোথায়? পাশের ঘরে কান্নাকাটি করছে স্যার। তারাও কি ইনজিওর? স্যার, সোনালির মাথায় একটা ক্ষত আছে, কিন্তু কিন্তু রূপালী একেবারে অক্ষত স্যার। ওদের সাথে আবার কথা বলা যাবে? হ্যাঁ, আসুন, বলিয়ে দিচ্ছি।
এই যে স্যার, এরাই ভিকটিমের দুই মেয়ে, সোনালী আর রূপালী। বলছি আপনারা কি এখন মানে এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে পারবেন? হ্যাঁ স্যার, পারবো। ঘটনাটা কখন হয়েছিল? কাল রাতে স্যার, কটার সময়? ওই ধরুন 2:30 নাগাদ। কজন ছিল? আসলে স্যার, দরজার কড়া নাড়ার শব্দ শুনে আমি যখন গেছিলাম তখন দুজন ছিল, কিন্তু ঘরে একজনই ঢুকেছিল। ওকে, তারপর? তারপর দাদা, দাদা, আমি চাবি দেবো না। চাবি কোথায়? তাহলে আপনাকে ভুজালির কোপ মারেনি? না। আর আপনি তো দেখছি একদম অক্ষত আছেন, এতটুকু আঁচড় পর্যন্ত লাগেনি? আমি ঘুমের ওষুধ খাই স্যার, ঘুমোলে আমার কোনো হুঁশ থাকে না। এত চেঁচামেচি হলো, দুটো প্রাণ গেল, আপনি কিছু টেরই পেলেন না? তো আশ্চর্য ঘুম রে বাবা। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু টের পাইনি। যে বা যারা এসেছিল তাদের চিনতে পেরেছেন? না স্যার। কেন? গামছা দিয়ে মুখ বাঁধা ছিল। ও আচ্ছা, কিছু খোয়া গেছে? অবশ্য আপনি তো বলছিলেন যে আলমারির চাবি আপনার কাছে চেয়েছিল। আলমারিতে 50,000 টাকা আর কিছু গয়নাগাটি ছিল। হ্যাঁ স্যার, লকার খোলা ছিল, টাকা পয়সা গয়নাগাটি কিছুই ছিল না। ওই কয়েকটা ব্যাংকের কাগজপত্র আর চেক বই পড়ে আছে। আচ্ছা, আপনাদের কাউকে সন্দেহ হয়? না তো। আপনার? না স্যার। আপনার বাবা দাদার কোনো শত্রু? বাবা দাদা মাটির মানুষ স্যার, ওনাদের শত্রু থাকা অসম্ভব। ডোন্ট মাইন্ড, আপনি তো ডিভোর্সি। হ্যাঁ। কবে ডিভোর্স হয়েছে? 2 বছর আগে। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ির লোকজন কেউ আক্রোশবশত এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে মনে হয়? না না স্যার, ওদেরকে এর মধ্যে টানবেন না। ওরা খারাপ মানুষ হতে পারে, কিন্তু ওরা এরকম কাজ করতে পারে না। মিস সেন। ইয়েস স্যার। আপনি বডি দুটো পোস্টমর্টমে পাঠান, রূপালী আর সোনালী স্টেটমেন্ট নিন আর ঘরটাকে সিল করে দিন। ওকে স্যার। তার মানে খুন দুটো হয়েছে রাত্রি 2:30 থেকে 3:30-র মধ্যে। হ্যাঁ স্যার, সোনালীও কিন্তু তাই বলেছিল। ধারালো অস্ত্রের মারাত্মক কোপ। হ্যাঁ স্যার, ভোজালি বা ধারালো ওই জাতীয় কিছু দিয়েই মার্ডারটা হয়েছে। সমস্যা সেটা নয়, সমস্যাটা অন্য জায়গায়। কিরকম স্যার? বাড়িতে ডাকাত পড়ল মাঝরাতে, বড় মেয়ে কড়ানাড়ার শব্দ শুনে দরজাটা খুলে দিল, দেখলো দুজন এসেছে, অথচ ভেতরে ঢুকলো একজন। আর ওই একজনই রবেন কর্মকার আর তার ছেলে রাজীব কর্মকারকে কুপিয়ে খুন করলো। একজনই সোনালীকে মেরে আলমারি থেকে লুটপাট করলো। যদি একজনই সব কিছু করবে, তাহলে দুজন মিলে ডাকাতি করতে আসার দরকারটা কি ছিল? স্যার, একজন হয়তো বাইরে পাহারা দিচ্ছিল। তাই কি? এতটা সরলীকরণ করাটা হয়তো ঠিক হবে না। হ্যাঁ, তাও ঠিক স্যার। আরেকটা ব্যাপার আর আমার ভীষণ খটকা লাগছে। কি স্যার? উপর্যুপরি ভোজালি চালিয়ে বাপ আর ছেলেকে মেরে দিল, অথচ মেয়ে দুটোকে কিছু করলো না। সোনালীকেও তো মেরেছে। সে তো সামান্য। সেটাও ঠিক স্যার। আর সোনালীর বোনের গায়ে তো আঁচড় পর্যন্ত পড়েনি। স্যার, ও তো বলছিল ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছিল। সে ঘুমের ওষুধ খাক আর যাই খাক, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত চিৎকার চেঁচামেচি হলো, অথচ তার ঘুম ভাঙলো না, সেটা কি করে সম্ভব? হ্যাঁ, সেটাও ঠিক স্যার। আচ্ছা, রমেন আর রাজীবের কল রেকর্ড বের করেছেন? করেছি স্যার।
সেখান থেকে কোনো ক্লু পাওয়া গেছে? রমেনবাবু খুব একটা কাউকে ফোন করতেন না, আর রাজীবের কল রেকর্ডস ঘেটে আমরা দেখেছি যে রাজীব যে রেস্টুরেন্টে কাজ করতো সেই রেস্টুরেন্টের মালিক আর ম্যানেজার ছাড়া ও কারোর সঙ্গে বিশেষ কথা বলতো না। আর এলাকার লোক কি বলছে? ওদের দুর্নাম তো কেউ করেনি স্যার, সবাই বলছে রীতিমতো ভদ্র পরিবার। শুধু শুধু কি? শুধু ওই বড় মেয়েটারই যার ডিভোর্স হয়ে গেছে। তাতে কি হয়েছে? ডিভোর্সি হওয়াটা তো কোনো অপরাধ নয়। একসঙ্গে ঝগড়া ঝামেলা করে বেঁচে থাকার থেকে সম্মান নিয়ে আলাদা থাকাই ভালো। হ্যাঁ স্যার, ঠিক তাই। কিন্তু রূপালীর সেই রাতে ঘুম ভাঙলো না কেন, এই প্রশ্নটা বারবার আমার মনে যাচ্ছে। তাহলে এখন কি করণীয় স্যার? আপনি তদন্ত চালিয়ে যান, দেখুন কোনো ক্লু পাওয়া যায় কিনা। ওকে স্যার। হ্যালো, চন্দননগর থানা। খুন? কোথায়? আমরা এক্ষুনি আসছি। ভিক্টিমের নাম? রাহুল গুহ স্যার। বয়স? অ্যারাউন্ড 30। কি করতো? যতদূর খবর পেয়েছি একটা মারোয়ারি গদিতে চাকরি করত। কোত্থেকে খবর পেলে? ভিকটিমের বাবার কাছ থেকে স্যার। মাফ করবেন, আমি জানি আপনার মনের অবস্থা কি, কিন্তু আপনার সঙ্গে কথা বলাটা খুব দরকার। আপনি কি এখন আমাদের সাথে একটু কথা বলতে পারবেন? কথা বলে আর কি হবে, আমার ছেলেটাকেই তো মেরে দিল। কিভাবে শেষ হলো? কাল রাত্রি 3টের সময় কলিং বেল বেজেছিল, তারপর? টের পাইনি। হঠাৎ এ ঘর থেকে বাবুর চিৎকার শুনে আমি দৌড়ে এসে দেখি একজন ছিল? হ্যাঁ, একজনই ছিল। চিনতে পেরেছিলেন তাকে? না, গামছা দিয়ে মুখ ঢাকা ছিল তো। আপনাকে কি মারধর করেছিল? হ্যাঁ, আমি ওই আলমারির চাবি দিতে না চাওয়ায় আমাকে সজোরে একটা থাপ্পড় মেরেছে। আলমারি থেকে কিছু নিয়েছে নাকি? হ্যাঁ, ওই নগদ 5000 টাকা আর কিছু গয়নাগাটি। বিশ্বাস করুন স্যার, আলমারি থেকে কি নিয়ে গেছে তার জন্য আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ছেলেটাকে। আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন প্লিজ। এই সময় কিন্তু শক্ত থাকাটা খুব দরকার। কি করে শান্ত হব স্যার? আমার ছেলেটা কদিন বাদেই একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিল, আর তার আগেই ও শেষ হয়ে গেল। নতুন জীবন মানে? হ্যাঁ স্যার, কদিন পরেই ওর বিয়ে ঠিক হয়েছিল। আমি নিজে রূপালীকে দেখে পছন্দ করেছিলাম। কে রূপালী? রূপালী স্যার, ওই রূপালী কর্মকার, ওই 1 মাস আগে যার বাবা আর ভাইকে খুন করা হয়েছিল, সেই রূপালী। বাবু, অদ্ভুত, দুই পরিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বলে ঠিক করলো, আর তারপর 1 মাসের ব্যবধানে দুই পরিবারে মাঝরাতে ডাকাতি হলো, দুই পরিবারই খুন খারাপই হলো। আমিও তো ঠিক সেটা ভেবে অবাক হচ্ছি স্যার। এটা কি নেহাতি কাকতালীয়? কিছু বুঝতে পারছি না স্যার। না না, এতটা সহজ নয়, যা দেখছি সেটা আসলে ঠিক নয়। আপনি কি কাউকে সন্দেহ করছেন স্যার? স্যার, কি এত ভাবছেন? রূপালী সেই রাতে ঘুম ভাঙেনি। হ্যাঁ, তাই তো। আর কাল রাতে যে খুন হলো সেও রূপালীর বাগদত্তা। তো অর্থাৎ দুটো ক্ষেত্রেই কমন একজন, রূপালী। তার মানে স্যার আপনি বলতে চাইছেন রূপালী খুন করেছে? তা কি করে হয় স্যার? আমি তো বলিনি একবারও যে রূপালী খুন করেছে। তাহলে? নিজে না করলেও হয়তো কাউকে দিয়ে করিয়েছে। হ্যাঁ, সেটা সম্ভব, কিন্তু রূপালীর মোটিভটা কি স্যার, সেটা তো আমি বুঝতে পারছি না। দেখুন,
রূপালীর বিয়ে ঠিক হয়েছিল সম্বন্ধ করে, কিন্তু রূপালীর হয়তো এই বিয়েতে মত ছিল না। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে রূপালী অন্য কাউকে ভালোবাসত, তাই এই বিয়ে থেকে মুক্তি পেতে ওর নিজের প্রেমিককে দিয়ে প্রথমে বাবা, দাদা আর তারপর তার বাগদত্তাকে খুন করিয়েছে। মিস সেন, আমি কিন্তু জাস্ট একটা পসিবিলিটির কথা বললাম, হতেও পারে নাও হতে পারে। তবে পৃথিবীতে সবকিছুই ঘটা সম্ভব। তাহলে স্যার আজকেই বরং রূপালীকে থানায় তুলে আনি। কোন গ্রাউন্ডে আটক করবেন তাকে? ওর বিরুদ্ধে কোনো এভিডেন্স আছে আমাদের হাতে? না স্যার। শুধুমাত্র সন্দেহের কারণে ওকে আটক করলে কোর্টে কেসটা দাঁড়াবে না। তাহলে কি করব স্যার? আপনি ভিকটিম রাহুল গুহ এবং ওর বাবার মোবাইল কল লিস্টটা বের করুন আপনারা, আর ওদের সম্বন্ধে খোঁজখবর নিন। আমার মন বলছে এর পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে। ওকে স্যার। হ্যাঁ চক্রবর্তী, কে? পলাশ গুহ? ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। মিস সেন, ভিকটিমের নাম? পলাশ গুহ। বয়স? অ্যারাউন্ড 30। কি করতেন? সুদের কারবারি করত। পরিবারের কে কে আছে? স্যার যতদূর খবর পেয়েছি ওর তিন কুলে কেউ নেই, অনাথ আশ্রমে মানুষ হয়েছে। এত ইনফরমেশন আপনি পেলেন কোথা থেকে? বাড়িওয়ালার কাছ থেকে স্যার। লাস্টটা প্রথম কে দেখেছিল? বাড়িওয়ালা। তাহলে তো বাড়িওয়ালার সাথে কথা বলা দরকার। ইয়েস স্যার। ওকে, আসুন। ভিকটিম পলাশের বাড়িওয়ালার সাথে কথা বলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পেরেছি। প্রথমত, পলাশ ছিল অবিবাহিত, সে একতলা একটি ঘর ভাড়া নিয়ে থাকত। দ্বিতীয়ত, সে ছিল অনাথ, তার তিন কুলে কেউ ছিল না। তৃতীয়ত, সে সুদের ব্যবসা করত, যার ফলে এখানে সেখানে টাকা লগ্নি করে বেড়াতো। কিন্তু তার বাড়িওয়ালার সাথে কথা বলে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি আমরা পেয়েছি সেটা হলো, পলাশের বিশেষ বন্ধুবান্ধব না থাকলেও, সে অঞ্চলে কারোর সাথে মেলামেশা না করলেও তার বাড়িতে একটি সুন্দরী যুবতী মেয়ে আসত। বাড়িওয়ালা সে রহস্যময় যুবতীর নাম আমাদের না জানাতে পারলেও তিনি বলেছিলেন যে সেই মেয়েটিকে দেখলে ভদ্রকরের মেয়ে বলেই মনে হয়। আচ্ছা, মুশকিলে পড়া গেল। পলাশ গুহ কেসে না আছে কোনো প্রত্যক্ষদর্শী, না কোনো এভিডেন্স, না কোনো সাক্ষী, না কোনো ক্লু। হ্যাঁ স্যার, একেবারে ব্লাইন্ড কেস স্যার। একদমই তাই স্যার। তাহলে কি স্যার? কিছু বলবেন? হ্যাঁ স্যার, আপনার সাথে দুজন দেখা করতে এসেছে, বলছে খুব দরকার। কে? আমাদের থানার দুটো মার্ডার কেসের ফ্যামিলির লোক। আচ্ছা ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন। ওকে স্যার। কারা আবার এলো? নমস্কার স্যার। বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, হঠাৎ করে থানায় ছুটে আসতে হলো কেন? স্যার একটা ইনফরমেশন দেওয়ার ছিল। কি ইনফরমেশন? স্যার, খবরে দেখলাম সরকার পাড়ায় পলাশ গুহ বলে একটি ছেলে খুন হয়েছে। হ্যাঁ তো? স্যার ওই আমার বাবার দাদাকে খুন করেছে। স্যার, আমার ছেলেকেও। কি বলছেন আপনারা? স্যার, ওই টিভিতে দেখলাম যখন লাশটাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, তখন ওই সাদা চাদরের ভেতর থেকে ওর ডানাতের কবজিটায় একটা উল্কি আঁকা। উল্কি? হ্যাঁ হ্যাঁ স্যার, ভিকটিম পলাশের ডান হাতের কবজিতে একটা সাপের উল্কি ছিল। স্যার সেদিন যখন আমার বাবা দাদাকে মারছিল, আমি তখন স্পষ্ট দেখেছি স্যার ওর হাতে একটা উল্কি আছে। হ্যাঁ স্যার, আমার ছেলেকে যখন মারছিল তখন আমিও স্পষ্ট দেখেছি ওর ডানাতের কবজিতে একটা উল্কি আঁকা। আপনারা শিওর? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, নিজের প্রিয়জনদের হারিয়ে আমরা তো আর এখানে মশকরা করতে আসিনি। আরে না না না, তা কেন?
আমাদের তো কনফার্ম হতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান, তবে দরকার হলে মর্গে আসতে হবে ওই উল্কিটা দেখে শনাক্ত করার জন্য। ঠিক আছে স্যার, নমস্কার। নমস্কার। এ তো মেঘনা যাইতে জল স্যার। দাঁড়ান দাঁড়ান, এখনই উল্লসিত হওয়ার মতো কিছু হয়নি। এরকম কেন বলছেন? যদি সত্যি পলাশ গুহ সোনালীর বাবা এবং দাদাকে আর অশোকবাবুর ছেলেকে খুন করে থাকে, তাহলে এই দুটো কেস তো এখানেই ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ তাই তো। কিন্তু পলাশ গুহকে খুন করলো কে? রাইট স্যার। আর খুন করলোই বা কেন? তার থেকেও বড় প্রশ্ন স্যার, পলাশ গুহ খুনগুলো করেছিল কেন, আর মোটিভটা কি? এক্স্যাক্টলি, দুটো বাড়িতেই খুনের পাশাপাশি লুটপাটও হয়েছে, অথচ পলাশের বাড়িওয়ালা আমাদের বলেছে যে পলাশ সুদের কারবার করত, এদিক সেদিকে টাকা পয়সা লগ্নি করত। এরম একজন লোকের তো টাকার অভাব থাকার কথা নয়, সে হঠাৎ ডাকাতি করতে শুরু করবে কেন? ও ব্যাপারটাই কেমন ফিশি স্যার। ফিশি তো বটেই, এবং সেই জন্যই এবার আমাদের কোমর বেঁধে নামতে হবে। স্যার আপনি জাস্ট অর্ডার করুন। আপাতত অশোক আর সোনালীর মোবাইলের কল ডিটেলস বের করুন, আর পলাশের। আমার বিশ্বাস ওগুলো থেকে অনেক কিছু জানা যাবে। ওকে স্যার। স্যার। কিছু বলবেন? হ্যাঁ স্যার, আপনার সাথে সোনালী দেবী দেখা করতে এসেছে, ওই যিনি কালকে এসেছিলেন। সোনালী আবার এসেছে? ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দিন। ওকে স্যার। স্যার নমস্কার। বসুন। বলুন, কি বিপদ হয়েছে আপনি? স্যার রূপালী, মানে আমার বোন, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। হ্যাঁ স্যার, কাল সন্ধ্যে থেকে নিখোঁজ। কাল সন্ধ্যে থেকে নিখোঁজ, আর আপনি এখন এসেছেন থানায়? তা কালকে আপনার বোন সন্ধ্যের সময় কটায় বেরিয়েছিলেন? ওই স্যার 6:45 নাগাদ। কোথায় যাবে বলে বেরিয়েছিল? আসলে স্যার আমি ওকে মুদি দোকানে পাঠিয়েছিলাম। কেন? সর্ষের তেল কিনতে। মুদির দোকানে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ স্যার, কিন্তু দোকানদার বললো দোকানে তো যাইনি। স্ট্রেঞ্জ। স্যার তারপরে আমি ও যেখানে যেখানে যেতে পারে আমি সব জায়গায় খোঁজ নিয়েছি স্যার, কেউ কিচ্ছু বলতে পারেনি। সত্যি করে বলুন তো একটা কথা। কি স্যার? রাহুলের সাথে আপনার বোনের তো সম্বন্ধ করে বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ। সেই বিয়েতে কি আপনার বোনের মত ছিল? হ্যাঁ স্যার, রাহুলকে ওর খুব পছন্দ হয়েছিল। আপনি শিওর? মানে আপনার বোনের কোনো অ্যাফেয়ার ছিল না তো? না না স্যার, রূপালী খুব স্বাধীন চেতা মেয়ে, যদি সেরকম কিছু হতো ও কিছুতে বিয়েতে রাজি হতো না। বুঝলাম। তা আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে মানে এমন কেউ আছে যে আপনার বোনের এইভাবে হারিয়ে যাওয়ার পিছনে থাকতে পারে? না স্যার, আমার কাউকে সন্দেহ হয় না। ঠিক আছে, আপনি পাশের রুমে গিয়ে একটা মিসিং ডায়েরি করুন, আমি বলে দিচ্ছি, বাকিটা আমরা বুঝে নেব। আচ্ছা স্যার, নমস্কার। আর এরপরেই আমাদের তদন্তকারী অফিসারের নির্দেশে সাইবার সেল ভিকটিম পলাশ, সোনালী এবং অশোকবাবুর কল ডিটেলস বের করে, আর সেখান থেকে উঠে আসে এক চমকপ্রদ তথ্য। হোয়াট? বাকি কনভারসেশনগুলো সব মিউট? হ্যাঁ স্যার, পলাশ গুহের সঙ্গে যার নিয়মিত কথা হতো সে আর কেউ নয়, আমাদের সোনালী। সারপ্রাইজিং। আর সোনালীর সঙ্গে নিয়মিত যার কথা হতো সে হলো রাহুলের বাবা অশোক। কিন্তু সোনালী ভিকটিম পলাশ আর অশোকবাবুর সাথে এত কি কথা বলতো? সেটাই তো বুঝতে পারছি না স্যার, আর এটাও বুঝতে পারছি না রূপালী হঠাৎ গায়েব হয়ে গেল কেন। আমাকেও সেটা ভাবাচ্ছে। তাহলে কি? কি স্যার? আপনি বরং এক কাজ করুন, সোনালী আর অশোকবাবুর উপর নজর রাখুন, দেখুন ওনারা বাইরে কোনো রকম দেখা সাক্ষাৎ করে কিনা, সেই সঙ্গে ওনারা আর কার কার সাথে দেখা করেন সেটাও জানার চেষ্টা করুন। ওকে স্যার। আমার মন বলছে রূপালী এমনি এমনি উধাও হয়ে যায়নি।
দুজনে হেঁটে টোটো স্ট্যান্ডের দিকে চলে গেল। ওদের ফলো করুন, আমি ফোর্স পাঠাচ্ছি। ওভার। রাইট স্যার। কি করছো কি তুমি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, যা করছি ঠিক করছি। আরে ওকে সারা জীবন ধরে পুষতে আমার অনেক টাকা গুলে যাবে, বুঝেছো? আর কোনো উপায় নেই? উপায় যে নেই সেটা তোমাকে কে বলেছে? উপায় একটাই, ওকে খালাস করে দিলে লেটা চুকে যায়। না না, প্লিজ প্লিজ এরকম করো না। ও আমার বড় আদরে, প্লিজ আমি তোমাকে হাত জোড় করছি। আরে ধর, তোমার এত দেখুন, আমি আমার নিজের ছেলেকে মেরেছি, তোমার বোন রূপালীকে মারতে না আমার এতটুকু হাত কাঁপবে না, বুঝেছো? প্লিজ তুমি এরকম করবে না, প্লিজ প্লিজ তুমি এরকম করবে না। আরে কেন বুঝতে পারছো না? যা করছি তোমার ভালোর জন্যই করছি। আমি সোনালি, আমার বোনের কোনো অনিষ্ট হতে দেব না, বুঝতে পেরেছো? মেয়ে মানুষ মোটা বুদ্ধি। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো বলছি। অসীম ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। সোনালি ছাড়ো, সোনালি ছাড়ো। আরে কি তোমাদের খেল খতম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, অফিসার প্লিজ বিশ্বাস করুন, আমি কিছু করিনি। এই লোকটা আমার বোনকে মারতে চেয়েছিল, তাই আমি বোনকে বাঁচানোর জন্যই। এই, এটা নিয়ে যাও। ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমি কিছু করিনি। ছাড়ুন অফিসার, অফিসার ছেড়ে দিতে বলুন, আমি কিছু করিনি। ছাড়ুন আমাকে। চুপ করে থাকলে চলবে না সোনালী দেবী, আমাদেরও তো অনেক কিছু জানা দরকার। আপনার বাবা দাদাকে কে খুন করলো, অশোক বাবা হয়েও কেন ছেলেকে খুন করলো, পলাশকেই বা কেন মরতে হলো, আর রূপালী সে কি এমন করলো যে তাকে গোডাউনে আটকে রাখতে হলো, এসব তো আপনাকেই বলতে হবে। বলুন বলুন প্লিজ। আরে আপনাকে নিয়ে তো সারাদিন বসে থাকলে চলবে না। জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানিস না তুই? না। স্যার যেগুলো জিজ্ঞাসা করছে ভালোই ভালোই উত্তর দে, নইলে তোর পেট থেকে কি করে কথা বের করতে হয় খুব ভালো করে জানা আছে আমার, ঠিক আছে? সরাসি দিয়ে তোর এই 10টা আঙুলের এক একটা করে নখ উপড়ে ফেলবো। না না, আমি বলছি, আমি সব বলছি, আমি বলছি। আমার ডিভোর্সের পর অশোকের সাথে আমার পরিচয় হয়। তারপর পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে প্রেম। প্রেম? তুই তো অশোকের থেকে অনেক ছোট। তাও আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি। বিয়েটা এবার করে নিতে পারলেই ভালো হতো সোনালি। এইভাবে একা একা কতদিন থাকবো? আমিও তো তাই চাই এবার হয়ে যাক, কিন্তু কিন্তু কি? আমার বাড়ির লোক রাজি হবে না। সে আমার ছেলেও রাজি হবে নাকি? তাহলে তাহলে আর কি, এইভাবে লুকিয়ে লুকিয়ে হোটেলে রিসোর্টে দেখা করতে হবে। ঘর ভাড়া নিতে গিয়ে আমার এক গাদা টাকা খরচা হয়ে যাবে। না আছে মাইনে, না আছে পেনশন। ছেলেটাও তো তেমন কিছু করে না, বলো? টাকা নিয়ে তুমি ভেবো না, টাকার ব্যবস্থা আমি করব। এই তুমি কি করে করবে শুনি? চাকরি করবে নাকি? আমার এই রূপ আর যৌবন থাকতে শুধু শুধু চাকরি করতে যাবো কেন? তার মানে বুঝলাম না তো। তোমার তো মাসে মাসে টাকা পেলেই হলো। হ্যাঁ, তুমি আমার উপর ছেড়ে দাও, আজ থেকে আমি দায়িত্ব নিলাম। তাই? পলাশ গৌকে আমি আগে থেকেই চিনতাম। বন্ধুত্ব ছিল বলবো না, তবে আগে থেকে চেনার সূত্রে আমি ওকে আমার শরীরে জালে ফাঁসিয়ে ফেলি, আর তার বদলে ও আমায়
বলছি তোমাকে যে মাসে মাসে 10,000 করে দিচ্ছি তাহলে তোমার চলছে তো? না চললে তো তোমাকে বলতামই পলাশ। বলবে বলবে, যখন যা লাগবে আমায় বলবে। আমার আমার তোমাকে ছাড়া চলবে না শুনলে, আমার তোমাকে ছাড়া চলবে না। তারপর আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের বিয়েটা এত সহজে হবে না, তাই আমারই প্ল্যান অনুযায়ী অশোক আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধটা নিয়ে যায়, যাতে আগে থেকে কারো সন্দেহ না হয়। তোর বাবা দাদাকে কে খুন করলো? পলাশ। পলাশ? আমি সেদিন পলাশকে বলেছিলাম, এই নাও ধরো তোমার 50,000 টাকা। এই 50,000 টাকা আমি কিন্তু তোমাকে সুদে আসলে ফেরত দেবো। তাহলে তো তোমাকে অনেক টাকা ফেরত দিতে হবে, কারণ আমি 10% সুদ নিই। তাই দেবো? দিলে তো ভালোই হয়, হাজারো আমি সুদে টাকা খাটিয়েই খাই। তবে তার বিনিময়ে তোমাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। ছোট্ট কাজ? কি ছোট্ট কাজ? যদি করে দিতে পারো তাহলে আমি মাসে মাসে তোমার থেকে আর একটা টাকাও নেব না, আর তুমি যখনই ডাকবে তখনই আমি তোমার সাথে এসে। আরে কাজটা কি সেটা বলো না। আমার বাবা দাদাকে শেষ করে দিতে হবে। শেষ মানে? খুন? নইলে ওরা তোমার সাথে আমার বিয়েটা দেবে না পলাশ। আরে কেন দেবে না? কারণ তুমি অনাথ, আর তোমার সাথে বিয়েটা না হলে আমি আত্মহত্যা করবো। না না প্লিজ, আমার কথাটা শোনো। আর এসব শুনে কি লাভ পলাশ? তোমার থেকে নেওয়া প্রত্যেক মাসের টাকাটা আমি ওদের হাতে তুলে দিচ্ছি, তাতে ওদের শান্তি নেই, এখন আবার 50,000 টাকা চাইছে। এইভাবে বেঁচে থেকে কি লাভ পলাশ? না না শোনো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি 50,000 টাকাটা বাড়ি গিয়ে ওদের মুখে ছুঁড়ে নি। রাতে দরজার ছিটকিনিটা খোলা রেখে আমি দুটোকে শেষ করে দেবো। সত্যি? যারা তোমার উপর অত্যাচার করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি আর আমি যাতে সারা জীবন সুখে থাকি তার সব ব্যবস্থা নেব। আমি তোমাকে হারাতে চাই না, কারণ কারণ তুমি ছাড়া আমার আর কেউ নেই সোনালি, আমার আর কেউ নেই। আচ্ছা তাই? ওকে আমি এও বলে দিয়েছিলাম যে রূপালীর গায়ে যেন একটা আচরণ না আসে, তাই সেদিন আমি ওকে একটার বদলে কায়দা করে 2টো ঘুমের ওষুধ খাইয়ে দিই, যাতে ও সহজে ঘুম না ভাঙে। বাহ, চমৎকার। তা অশোকবাবুর ছেলেকে যে খুন করা হলো সেই প্ল্যানটা কি আপনারই ছিল সোনালী দেবী? হ্যাঁ, কারণ রাহুল ছিল আমাদের বিয়ের পথের শেষ কাটা, তাই ওকে সরিয়ে দেওয়াটা দরকার ছিল। আর পলাশকে কে খুন করলো? তুই? পলাশ? না না, ওকে আমি খুন করিনি। সোনালী দেবী, ফরেন্সিক রিপোর্ট আর পোস্টমর্টেম রিপোর্ট বলছে পলাশকে যে খুন করেছিল সে ছিল লেফট হ্যান্ডেড, অর্থাৎ বাম হাতি। আর আপনি যে বাম হাতি এটা কি অস্বীকার করতে পারেন? নাম? মিস সেন, ইয়েস স্যার। ওই কেসটা কি হলো? আমি দেখছি স্যার, তারপর পোস্টমর্টম রিপোর্টগুলো আসলে তারপরে সেগুলোকে আবার দেখতে হবে। আর তাছাড়া ঠিক আছে, আপনার হয়ে গেলে আপনি আসুন। শুধু আমিই নই, থানার ভিতরের সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড করা আছে যে আপনি সেদিনকে আপনার বোনের মিসিং ডায়েরি বাহাত দিয়ে লিখছিলেন। এবার বলুন, পলাশকে কেন খুন করলেন? পলাশ বেঁচে থাকলে যে কোনো দিন জানাজানি হয়ে যেত যে আমার বাবা আর দাদাকে মারার প্ল্যানটা কে করেছে। বেশ, বুঝলাম, কিন্তু রূপালী কি এমন দোষ করলো যে তাকে গুদাম ঘরে বন্দি করে রাখতে হলো?
কি হলো, মোবাইল ধরলো নাকি? রূপালী সেদিন একটা কাজে 3 ঘন্টার জন্য রায়পুর গিয়েছিল। আর কোনো চিন্তা নেই, পরিস্থিতি একটু ঠান্ডা হোক, তারপর তোমায় নিয়ে আমি কলকাতায় চলে যাব। এই শোনো, বলো। বিয়েটা কিন্তু আমরা কালীঘাটেই করবো। নিশ্চয়ই, না হলে এত কষ্ট করলে কেন? এদিকে তোমার বাবা, ভাই, ওদিকে আমার ছেলে, ওরা প্রাণ দিল কি এমনি এমনি? আর পলাশ, ওর কথা বললে না? ওকে তো আমি নিজে হাতে মেরেছি। তাহলে ব্যাপারটা এই, তোরা দুজনে মিলে এতগুলো মানুষকে খুন করেছিস? রূপালী, রূপালী আমার কথা শোন প্লিজ। দিদি, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি এবার বলবো, সবাইকে বলবো, আর পুলিশকে বলবো যে তোরা দুজনে মিলে নোংরামি করার জন্য কি কাণ্ডটাই না ঘটিয়েছিস। ছি! দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? সবাইকে বলবি? ওকে ছেড়ে ওকে ছেড়ে দেবো? শুনলে না ও কি বললো? ও কাউকে কিছু বলবে না, প্লিজ ওকে ছেড়ে দাও। শোনো, আমি তোমাকে আগে বলেছি, এখনো বলছি, ওর যদি কোনো ক্ষতি হয় তুমি কি তোমার মনের মুখ দেখবে? ছাড়ো আমার। শোন, তোর দিদি তোকে কত ভালোবাসে, আর সেই দিদিকে তুই পুলিশের কাছে ধরিয়ে দিবি। তোর ব্যবস্থা আমি করবো। ছাড়ো ওকে। তোকে খেতে দেবো, খেতে পাবি, কিন্তু সারা জীবন কোনো কথা বলতে পারবি না। ছাড়ো অশোক। ছাড়ো অশোক, শোনো, শোনো। আসলে কি জানেন সোনালী দেবী, অবৈধ প্রেম, লোভ, লালসা দুটো পরিবারকে কিভাবে শেষ করে দেয়, আপনাদের এই ঘটনাই তার আদর্শ উদাহরণ। এনিওয়ে, এবার তৈরি হন কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য, কারণ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা অপরাধীকে আইন কখনো রেহাত করে না। চলুন।